হ্যালো স্টুডেন্ট, সবাইকে বায়ো বাংলাতে স্বাগত। আমি তোমাদের সঙ্গে সুরজিৎ। আমরা আজকে পড়ব ক্লাস 10 এর দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ জীবনের প্রবাহমানতার থার্ড ইউনিটের কোষ বিভাজন আছে, সেই কোষ বিভাজনের মিওসিস কোষ বিভাজন সম্বন্ধে জানব। এর আগের দিনে অর্থাৎ এর আগের ভিডিওয়ে আমরা মিওসিস কোষ বিভাজন কাকে বলে, এর বৈশিষ্ট্য, মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে, তারপরে সিস্টার ক্রোমাটিড কি, বাইভ্যালেন্ট কি, ডায়োড কি, এগুলো সম্বন্ধে আমরা জেনেছি। আজকে আমরা দেখব মিওসিস কোষ বিভাজনটা কিভাবে সম্পন্ন হয়। তবে ভিডিওটা শুরু করার আগে বলবো সবাইকে যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবে। চলো আজকে শুরু করা যায়। তাহলে আমরা আজকে পড়বো হচ্ছে মিওসিস। এই মিওসিসটা অনেকের বুঝতে একটু অসুবিধা হয়, কিন্তু সেটা যেন না হয় তাই জন্য আমি তোমাদের একদম সহজভাবে বলবো। আর এই মিওসিসের যে অংশটুকু দেওয়া অর্থাৎ মিওসিসের কোষ বিভাজন খুবই অল্প পরিসর তোমাদের সিলেবাসে দেওয়া আছে, কারণ এর অনেকটা ভাগ আছে, সেই ভাগগুলো তোমাদের সম্বন্ধে কোনো আলোচনা করা নেই, শুধু কিছু উপরে কিছু আলোচনা করা আছে, আর বাদ বাকি 11-12 দেওয়া আছে। তাহলে হচ্ছে ক্লাস 10 অধ্যায় নম্বর হচ্ছে 2 নম্বর অধ্যায়। তাহলে মিওসিস কোষ বিভাজন সাধারণত দুটো প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। একটা হচ্ছে মিওসিস 1 আর একটা হচ্ছে মিওসিস 2। যেরকম মাইটোসিস হয়েছিল ঠিক সেই রকম মিওসিসটাও হয়ে থাকে। এটা দুটো, একটা হচ্ছে প্রথমে নিউক্লিয়াসের বিভাজন যেটাকে বলা হয় ক্যারিওকাইনোসিস, আর একটা সাইটোপ্লাজমের বিভাজন যেটা সাইটোকাইনোসিস। এবার নিউক্লিয়াসের যে বিভাজন সেইটা আবার দুটো প্রক্রিয়া, একটা হচ্ছে মিওসিস 1 আর একটা হচ্ছে মিওসিস 2। তাহলে মিওসিস 1 এবং মিওসিস 2 এই দুটো প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। তাহলে মিওসিস কোষ বিভাজন সাধারণত দুটো ভাগে সম্পন্ন হয়। তাহলে মিওসিস কোষ বিভাজনকে দুই ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে মিওসিস ওয়ান আর একটা হচ্ছে মিওসিস টু। আমি শুধু ভাগগুলো বলবো, তোমাদের ভাগগুলো সম্বন্ধে একটুখানি ধারণা রাখো, তাহলে বুঝতে সুবিধা হবে। এইবার মিওসিস ওয়ানকে আবার সাধারণত চারটে ভাগে ভাগ করা হয়ে থাকে। ভাগগুলো লিখি। তাহলে মিওসিস ওয়ানকে 4 ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে প্রোফেজ 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 ওয়ান। 2 নম্বর হচ্ছে অ্যানাফেজ। 1। তাহলে প্রথমে হচ্ছে দাঁড়াও, একটু ভুল গেছে, এটা পরে আসবে। প্রোফেজ হচ্ছে, তারপরে মেটাফেজ, মেটাফেজ, তারপরে অ্যানাফেজ, আর হচ্ছে 4 নম্বর হচ্ছে টেলোফেজ। এই 4টে ভাগে ভাগ করা হয়। মিওসিস 2 কেও 4টে ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে প্রোফেজ 1, প্রোফেজ 2, 2 নম্বর হচ্ছে মেটাফেজ 2, 3 নম্বর হচ্ছে অ্যানাফেজ 2, আর 4 নম্বর হচ্ছে টেলোফেজ 2। এইবার এই প্রোফেজ দশাটার আবার 5খানা উপদশা আছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এই উপদশাগুলো, প্রোফেজ 1 এর 5টা উপদশার মধ্যে
আমরা ভাগ করে করে আলোচনা করব। প্রোফেজ উপদশা, এই 5টা উপদশার মধ্যে আমি লিখে দিই, এটা হচ্ছে উপদশা। উপদশা কটা উপদশা? 5টা উপদশা। তোমাদের সিলেবাসে নেই, তবে একটু জানার জন্য আমি বলছি। তাহলে 1 নম্বর যে উপদশাটা, সেই উপদশাটাকে বলা হয় লেপটোনিন। লেপটোনিন, ঠিক আছে। তাহলে 1 নম্বর উপদশাকে বলা হয় লেপটোনিন। 2 নম্বর যে উপদশাটা থাকে তাকে বলা হয়ে থাকে জাইগোটিন। জাইগোটিন। তারপরে হচ্ছে 3 নম্বর যে উপদশাটা থাকে সেটা হচ্ছে প্যাকাইটিন। প্যাকাইটিন। 4 নম্বর যে উপদশাটা থাকে সেটাকে বলা হয়ে থাকে ডিপ্লোটিন। ডিপ্লোটিন। আর 5 নম্বর যে উপদশাটা থাকে তাকে বলা হয়ে থাকে ডায়াকাইনোসিস। ডায়াকাইনেসিস, ঠিক আছে। তাহলে প্রোফেজ দশাটা সব থেকে গুরুত্বপূর্ণ দশা। মিওসিস এর 1 এর, প্রোফেজ 1 এর হচ্ছে দশাটা খুবই গুরুত্বপূর্ণ দশা। এই দশাটা 5টা উপদশায় ভাগ, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন আর ডায়াকাইনোসিস, এই 5টা ভাগে ভাগ করা যায়। তবে তোমাদের এই ভাগগুলো নেই, আমি একটু শুধু বোঝার জন্য এই ভাগগুলো আমি লিখলাম। এবার দেখো মিওসিস কোষ বিভাজনটা কিভাবে সম্পন্ন হয়। প্রথমে মিওসিসের কোষ বিভাজনে, এটা মুছে দেই। তাহলে মিওসিসের কোষ বিভাজন হচ্ছে পিতৃ মাতৃ ক্রোমোজোম গুলো, মিওসিস 1 বলবো। তাহলে মিওসিস 1 এ পিতৃ এবং মাতৃ ক্রোমোজোম গুলো কি করে, জোড়ায় জোড়ায় অবস্থান করে থাকে। পিতৃ এবং মাতৃ ক্রোমোজোম গুলো জোড়ায় জোড়ায় অবস্থান করে থাকে। অর্থাৎ পিতৃ এবং মাতৃ ক্রোমোজোমের এই জোড়া বাঁধা, তাহলে ক্রোমোজোম নিয়ে গঠিত জোড়াকে বলা হয়ে থাকে বাইভ্যালেন্ট বলা হয়। তাহলে প্রথমে আমরা চিত্রের মাধ্যমে দেখি। দেখো একটা পিতৃ ক্রোমোজোম এবং একটি মাতৃ ক্রোমোজোম। এটা হচ্ছে একটা হচ্ছে পিতৃ ক্রোমোজোম আর একটা হচ্ছে মাতৃ ক্রোমোজোম। এর মধ্যে এটা হচ্ছে পিতৃ ক্রোমোজোম, এই অংশটা। তাহলে পিতৃ ক্রোমোজোম, ক্রোমোজোম, আর এইটা হচ্ছে মাতৃ ক্রোমোজোম। মাতৃ ক্রোমোজোম। তাহলে দেখো পিতৃ ক্রোমোজোম এবং মাতৃ ক্রোমোজোম কি করে, জোড়ায় জোড়ায় অবস্থান করে থাকে। এই জোড়া বাঁধা ক্রোমোজোমকে, এটা হচ্ছে জোড়ায় জোড়ায় অবস্থান করে থাকে, এই জোড়া বাঁধা ক্রোমোজোমকে বলা হয়ে থাকে, কি বলা হয়, বাইভ্যালেন্ট বা ডায়াড বলা হয়ে থাকে। তাহলে হচ্ছে জোড়া বাঁধা ক্রোমোজোম, তাহলে কি বলবো, যে পিতৃ এবং মাতৃ ক্রোমোজোম দিয়ে গঠিত, পিতৃ এবং মাতৃ ক্রোমোজোম দিয়ে গঠিত হচ্ছে জোড়। তাহলে পিতৃ ক্রোমোজোম এবং মাতৃ ক্রোমোজোম দিয়ে গঠিত যে একটা জোড়া হলো, একে বলা হয়ে থাকে বাইভ্যালেন্ট বা ডায়াড বলা হয়ে থাকে। এটা সাধারণত ডিপ্লয়েড। এটা কি হয়, এটা হ্যাপ্লয়েড, এটা হ্যাপ্লয়েড। তাহলে দুটো হ্যাপ্লয়েড মিলে তৈরি হলো একটা ডিপ্লয়েড। এবং এরা হচ্ছে তাহলে ডিপ্লয়েড। তাহলে কি উৎপন্ন হলো, ডিপ্লয়েড। তাহলে ডিপ্লয়েড জনিত্রী কোষ, এটা কিসে পরিণত হলো, ডিপ্লয়েড, ডিপ্লয়েড জনিত্রী কোষ। ডিপ্লয়েড জনিত্রী কোষ, এবং এই কোষটা এক জোড়া অবস্থান করছে, এরা হোমোলোগাস। তাহলে এক জোড়া হোমোলোগাস ক্রোমোজোম, এক জোড়া, এক জোড়া হোমোলোগাস ক্রোমোজোম।
এক জোড়া হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে পিতৃ এবং মাতৃ ক্রোমোজোম জোড়ায় জোড়ায় অবস্থান করে। পিতৃ এবং মাতৃ ক্রোমোজোমের নিয়ে গঠিত জোড়াকে বলা হয়ে থাকে বাইভ্যালেন্ট। এই জোড়াকে বলা হয়ে থাকে বাইভ্যালেন্ট বা ডায়াড বলা হয়ে থাকে। এইবার বাইভ্যালেন্টের ক্রোমোজোম গুলি, এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটাকে বলা হয়ে থাকে সেন্ট্রোমিয়ার। বাইভ্যালেন্টের ক্রোমোজোম গুলি তাদের সেন্ট্রোমিয়ার অঞ্চল বাদ দিয়ে লম্বালম্বি ভাবে বিভাজিত হয়ে যায়। আমি ছবিটা একটু বড় করে এখানে আঁকি একটা, দেখো। এটা হচ্ছে পিতৃ ক্রোমোজোম। পিতৃ ক্রোমোজোমের এই অংশটাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ার অঞ্চলটা বাদ দিয়ে এরা লম্বালম্বি ভাবে বিভাজিত হয়ে যায়। তাহলে লম্বালম্বি ভাবে বিভাজিত হয়ে গেল। তাহলে লম্বালম্বি ভাবে বিভাজিত হয়ে দুটো ক্রোমাটিড গঠন করলো। এখান থেকে আবার মাতৃ ক্রোমোজোমও ঠিক সেম ভাবে সেন্ট্রোমিয়ার অঞ্চল বাদ দিয়ে তারা লম্বালম্বি ভাবে বিভাজিত হয়ে দুটো ক্রোমাটিড গঠন করলো। তাহলে এর দুটো ক্রোমাটিড এবং এর দুটো ক্রোমাটিড মোট হচ্ছে চারখানা ক্রোমাটিড গঠিত হলো। ঠিক আছে, তাহলে লম্বালম্বি বিভাজিত হয়ে হচ্ছে চারটে ক্রোমাটিড গঠন করলো। একে বলা হয়ে থাকে টেট্রাড। একে কি বলা হয়? একে বলা হয়ে থাকে হচ্ছে টেট্রাড। একে বলা হয় টেট্রাড। বোঝা গেল টেট্রাডটা কিভাবে এলো? তাহলে পিতৃ এবং মাতৃ ক্রোমোজোম থেকে টেট্রাড গঠন করলো। এবার টেট্রাড এক জোড়া, টেট্রাডের মধ্যে এটাকে ভাগ করে দিই। তোমার এখান থেকে এটা ভাগ হয়ে যাবে, ছবিটা আমি দেখাই। তাহলে টেট্রাড গঠন হলো। টেট্রাড গঠন হওয়ার ফলে দুটো দুটো করে চারটে উৎপন্ন হলো। তাহলে এইখানটায় উৎপন্ন হবে দুটো করে। সেন্ট্রোমিয়ার একই থাকবে। এই যে উৎপন্ন হলো একটা, আর একটা কি হলো, আর একটা আবার এখানে উৎপন্ন হলো। এটা হচ্ছে পিতৃ। সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া লম্বালম্বি ভাবে বিভাজিত হয়ে কি করলো, চারটে ক্রোমাটিড উৎপন্ন করলো। এদেরকে বলা হয় টেট্রাড। এখানেও তাহলে এখানেও দেখো ক্রোমাটিড গঠন করলো, এখানেও 2n সংখ্যক। এখানে কি থাকছে? 2n সংখ্যক। 2n সংখ্যক ক্রোমোজোম থাকছে। চারটি টেট্রাড গঠন করার পরে গঠন করলো, এই চারটি টেট্রাডের মধ্যে প্রথমে একই ক্রোমোজোমে অবস্থিত দুটো টেট্রাডকে বলা হয়ে থাকে, এরা পরস্পরকে বলা হয়ে থাকে সিস্টার ক্রোমাটিড। সিস্টার ক্রোমাটিড। ক্রোমাটিড। তাহলে কি হলো, লম্বালম্বি ভাবে বিভাজিত সিস্টার ক্রোমাটিড গঠন করলো। আর একটা ছিল তোমার সিস্টার ক্রোমাটিড বাদে, যেটা তাহলে এরা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। এইবার সিস্টার ক্রোমাটিডের এই অংশটা এর এই অংশটা অর্থাৎ একই ক্রোমোজোমে নয়, দুটো দেখো আলাদা আলাদা ক্রোমোজোমে, তখন একে বলা হয়ে থাকে নন সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার ক্রোমাটিড। ক্রোমাটিড। তাহলে এখানে কি হলো, এখানে হচ্ছে টেট্রাডে একজোড়া সিস্টার ক্রোমাটিড, অর্থাৎ যে টেট্রাড গঠন হলো, টেট্রাডে একজোড়া সিস্টার ক্রোমাটিড এবং একজোড়া নন সিস্টার ক্রোমাটিড থাকে। বোঝা গেল, একজোড়া সিস্টার ক্রোমাটিড এবং একজোড়া নন সিস্টার ক্রোমাটিড থাকে। তারপরে কি হয়, সমসমস্ত ক্রোমোজোম জোড়ার মধ্যে পৃথকীকরণ ঘটে থাকে। সমসমস্ত ক্রোমোজোম জোড়ার মধ্যে তারপরে কি হয়, পৃথক হয়ে যায়, হচ্ছে পৃথকীকরণ ঘটে। কিন্তু এটা কি হয়,
যখন পৃথকীকরণ ঘটে তখন এরা স্থানে স্থানে পরস্পরের সঙ্গে পেঁচিয়ে অবস্থান করে থাকে। তাহলে প্রথমে আমরা দেখি, তাহলে পৃথকীকরণ ঘটে থাকে। তাহলে সমস্ত ক্রোমোজোম জোড়ার মধ্যে পৃথকীকরণ ঘটলো। তাহলে পৃথকীকরণ হলো, তাহলে এখানে হলো পৃথকীকরণ হয়ে গেল, এটাও পৃথকীকরণ হলো। সমস্ত ক্রোমোজোম জোড়ার মধ্যে কি হলো, পৃথকীকরণ ঘটে গেল। তাহলে এখানে হচ্ছে দেখো 2n থেকে কি হলো, n সংখ্যক ক্রোমোজোম সৃষ্টি হলো, অর্থাৎ এখান থেকে ক্রোমোজোমের হ্রাস বিভাজন হয়ে গেল। এখানে কি হলো, ক্রোমোজোমের হ্রাস বিভাজন হলো, ক্রোমোজোমের হ্রাস বিভাজন। তাহলে এখানে হচ্ছে কি হলো, ক্রোমোজোমের হ্রাস বিভাজন, এবং এই পর্যন্ত যে বিভাজনটা ঘটলো এটাকে বলা হয়ে থাকে মিওসিস ওয়ান। মিওসিস ওয়ান, এই পর্যন্ত যে বিভাজনটা ঘটলো সেটাকে বলা হচ্ছে মিওসিস ওয়ান বিভাজন। এরপরে কি হলো, প্রথমে তাহলে সমস্ত ক্রোমোজোম গুলো কি হয়ে গেল, পৃথকীকরণ ঘটলো। পৃথকীকরণ ঘটলো কিন্তু স্থানে স্থানে তারা পরস্পরের সঙ্গে, অর্থাৎ কোথাও কোথাও যেন এরা পরস্পরের সঙ্গে নিজেদের মধ্যে কি করে পেঁচিয়ে অবস্থান করলো। তাহলে হচ্ছে পেঁচিয়ে অবস্থান করলো কোথাও কোথাও যখন, তাহলে এই একটা ক্রোমোজোম এর এই ক্রোমাটিড, এই ক্রোমাটিড, আর এই একটা ক্রোমোজোমের এই ক্রোমাটিড, এবার যখন তারা পৃথকীকরণ ঘটলো তখন কি হলো, স্থানে স্থানে এরা হলো পরস্পরের সঙ্গে পেঁচিয়ে অবস্থান করলো, স্থানে স্থানে এরা পরস্পরের সঙ্গে কি হলো, পেঁচিয়ে অবস্থান করলো। এইভাবে পেঁচ খেয়ে অবস্থান করলো পরস্পরের সঙ্গে, কি হলো, পরস্পরের সঙ্গে পেঁচিয়ে অবস্থান করলো। এই অংশকে বলা হয়ে থাকে, এই যে প্যাচ খেলো যে অংশটা, এই অংশটাকে বলা হয়ে থাকে কায়াজমা। এই অংশটাকে বলা হয় কায়াজমা, এবং এই কায়াজমা অংশটা দেখতে অনেকটা ইংরাজি এক্স অক্ষরের মতো বা গ্রিক ভাষায় এক্স এর মতো দেখতে হয়ে থাকে। তাহলে এখানে কি হলো, কায়াজমা গঠন হলো ইংরেজি এক্স এর মতো। এবং এই কায়াজমা অঞ্চলে দেখো সাধারণত নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে সম্পন্ন হলো, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে সম্পন্ন হলো, এবং এর ফলে এদের দেহাংশের কি হলো, বিনিময় ঘটলো। মনে করো এখানে ধরো বড় হাতের এ, তাহলে দেখো মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n সংখ্যক ছিল, এবং অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে n সংখ্যক হয়ে গেল, অর্থাৎ মাতৃকোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। সেই জন্য মিওসিস কোষ বিভাজনকে বলা হয়ে থাকে হ্রাস বিভাজন বলা হয়ে থাকে। মিওসিস কোষ বিভাজনকে কি বলা হয়, হ্রাস বিভাজন। এবং এই সঙ্গে আমরা দেখলাম ক্রসিং ওভারটা কি, কায়াজমা কি। এই ক্রসিং ওভার এবং কায়াজমার মাঝখানে অর্থাৎ দুটো সমসমস্ত ক্রোমোজোম যখন জোড়া বেঁধে অবস্থান করে থাকে, অর্থাৎ বাইভ্যালেন্ট বা ডায়াড গঠন করে থাকে, তখন এখানে হচ্ছে ডায়াড গঠন করে। এই গঠন করলো, এই পদ্ধতিকে হচ্ছে সাইনাপসিস বলা হয়। সাইন্যাপটোনিমাল কমপ্লেক্সের সাহায্যে এটা গঠিত হয়ে থাকে, সাইনাপসিস পদ্ধতিতে বাইভ্যালেন্ট বা ডায়াড গঠিত হয়ে থাকে। এরপরে আমরা জানবো যে হচ্ছে তোমার মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য। মিওসিস কোষ বিভাজনের তাৎপর্যটা কি, দেখো মিওসিস কোষ বিভাজনে প্রজাতির যে ক্রোমোজোম সংখ্যা, সেই ক্রোমোজোম সংখ্যা সর্বদা কি থাকে, ধ্রুবক থাকে। তাহলে প্রথমে হচ্ছে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। তাহলে তাৎপর্যের মধ্যে, তাৎপর্য এর মধ্যে 1 নম্বর হচ্ছে প্রজাতির
প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। কিরকম ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে? দেখো, প্রথমে তোমার মিওসিসের ফলে, মিওসিসে যখন অংশগ্রহণ করছে তখন হচ্ছে কি থাকে, ডিপ্লয়েড থাকে, অর্থাৎ 2n সংখ্যক ক্রোমোজোম থাকে। 2n সংখ্যক ক্রোমোজোমে প্রথমে যে কোষ বিভাজনটা ঘটে থাকে সেটা হচ্ছে হ্রাস বিভাজন, অর্থাৎ n সংখ্যক ক্রোমোজোম উৎপন্ন করে থাকে। n সংখ্যক ক্রোমোজোম উৎপন্ন করে 2n থেকে n সংখ্যক। তারপরে কোষ বিভাজন হয়ে থাকে হচ্ছে সমবিভাজন, অর্থাৎ n সংখ্যক করেই উৎপন্ন করে থাকে সমবিভাজন। তাহলে এর পরবর্তীকালে এই যে চারটে হচ্ছে ক্রোমাটিড গঠিত হলো, এই চারটে ক্রোমাটিডের মধ্যে তাহলে এই একটা ক্রোমাটিড অর্থাৎ পিতৃ ক্রোমাটিড এবং মাতৃ ক্রোমাটিড আবার পরস্পরের সঙ্গে যদি দেখো যদি জুড়ে যায় তাহলে 2n হয়ে গেল। তাহলে এখান থেকে আবার ডিপ্লয়েডে ফেরত আসছে কিন্তু। আর যদি এটা যদি না হতো তাহলে এখান থেকে দেখো, এখান থেকে যদি এরকম হতো 2n সংখ্যক আবার 2n সংখ্যক, তাহলে এদের ভিতরে যদি আবার ক্রস করানো হয় তাহলে দেখো 4n সংখ্যক হয়ে যেত, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা ডবল হয়ে যেত। তাই জন্য তাহলে কি হয়, এখান থেকে বলা যায় যে মিওসিস কোষ বিভাজনে ডিপ্লয়েড মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা হ্রাস ঘটায়। ক্রোমোজোম সংখ্যা হ্রাস ঘটিয়ে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষের সৃষ্টি করে থাকে। অর্থাৎ দুটো হ্যাপ্লয়েড জনন কোষের মিলনে পুনরায় আবার হ্যাপ্লয়েড জনন কোষ যেই মিলিত হবে তখন আবার ডিপ্লয়েড কোষের উৎপন্ন করবে। কিন্তু যদি এই হ্রাস বিভাজনটা না ঘটতো তাহলে ডিপ্লয়েডই থেকে যেত, অর্থাৎ এর ফলে কি হতো 2n 4n 8n 16n এইভাবে উৎপন্ন হতো। ফলে একটা প্রজাতির মধ্যে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে বেড়ে যেত। সুতরাং মিওসিসের ফলে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস ঘটে এবং এর ফলে কি হয়, ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক থাকে। তারপরে কি হয় দেখো, আমরা দেখেছি সাধারণত কায়াজমা যখন গঠিত হয় বা ক্রসিং ওভার গঠিত হয় তখন একটা ক্রোমোজোমের উপরে একটা ক্রোমাটিড আর একটা ক্রোমাটিডের উপরে অবস্থান করে, অর্থাৎ এইভাবে অবস্থান করে থাকে। এইবার তারপরে এটা আলাদা হয়ে যায়, যখন আলাদা হয়ে যায় তখন এই অংশ এর গায়ের সঙ্গে লেগে যায় আর এই অংশটা এর সঙ্গে চলে যায়। তাহলে এর বৈশিষ্ট্যের মধ্যে চলে গেল আর এর বৈশিষ্ট্যটা এর বৈশিষ্ট্যের মধ্যে চলে গেল। তাহলে এর ফলে কি হয়, তাহলে ক্রোমাটিডের যে খণ্ডীভবন হচ্ছে সেই খণ্ডীভবনের ফলে দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কিন্তু এই খণ্ডীভবন, ছবিটা ভালো করে আঁকি বুঝতে সুবিধা হবে। এই একটা ক্রোমোজোম আর এই একটা ক্রোমোজোম। এবার দেখো এরা পরস্পরের সঙ্গে কি করছে, পরস্পরের সঙ্গে পেঁচিয়ে অবস্থান করছে। তাহলে এর যে বৈশিষ্ট্যটা, এই যে বৈশিষ্ট্য আর এর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য এটা হচ্ছে কায়াজমা গঠন করলো। কায়াজমা গঠন করার পরে এদের ভিতরে কি হবে, ক্রসিং ওভার হবে। ক্রসিং ওভার হওয়ার ফলে এইখানে এরা পরস্পর থেকে আলাদা হয়ে যাবে, পরস্পর থেকে আলাদা হয়ে গিয়ে গেল। তখন এই বৈশিষ্ট্যটা কেটে এর ভিতরে চলে যাবে, অর্থাৎ এর বৈশিষ্ট্যটা এর মধ্যে চলে গেল। তাহলে দেখা যাচ্ছে যে কায়াজমা গঠিত হওয়ার বা অর্থাৎ ক্রসিং ওভারে গঠিত হওয়ার ফলে এটা কিন্তু নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খন্ড বিনিময়, নন সিস্টার ক্রোমাটিডের খন্ড বিনিময় ঘটে। ফলে কি হয়, জিনের পুনর্বিন্যাস ঘটে থাকে। তাহলে কি হয়, জিনের পুনর্বিন্যাস ঘটে থাকে। এবং তাহলে আমরা 2 নম্বর পয়েন্ট কি দেবো, তাৎপর্যের মধ্যে 2 নম্বর পয়েন্টে তোমার দেবো হচ্ছে আহ 2 নম্বর পয়েন্টে হচ্ছে তোমার যে অংশ ক্রোমাটিডের খন্ডাংশের বিনিময়। তাহলে ক্রোমাটিডের
ক্রোমাটিডের খণ্ডাংশের বিনিময়। তাহলে ক্রোমাটিডের কি হলো, খণ্ডাংশের বিনিময় ঘটলো। তারপরে যেই খণ্ডাংশের বিনিময় ঘটলো, দেখো এর বৈশিষ্ট্যের মধ্যে চলে গেল। তাহলে একটা নতুন প্রকরণ উদ্ভব হলো, অর্থাৎ একটা ভেদ বা প্রকরণের উদ্ভব হয়, যা পরিবর্তিত পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে, অর্থাৎ একটা নতুন প্রজাতির উৎপত্তি হয়। তাহলে 2 নম্বর কি, জীবের মধ্যে একটা প্রকরণের উৎপত্তি ঘটে। তাহলে জীবের মধ্যে 3 নম্বর হচ্ছে জীবের মধ্যে প্রকরণের উৎপত্তি। জীবের মধ্যে প্রকরণের উৎপত্তি। তাহলে জীবের মধ্যে কি হলো, যেহেতু খণ্ডাংশের বিনিময় হলো, খণ্ডাংশের বিনিময়ের ফলে এর বৈশিষ্ট্যের মধ্যে প্রবেশ করলো, ফলে একটা প্রকরণের উদ্ভব বা ভেরিয়েশন বা ভেদের সৃষ্টি হলো এবং নতুন প্রকরণের সৃষ্টি হলো। তারপরে কি হলো, তারপরে হচ্ছে এদের ভিতরে গ্যামেট উৎপাদন। 4 নম্বর হচ্ছে গ্যামেট। গ্যামেট উৎপাদন হচ্ছে জননে মাতৃকোষে 4 নম্বর হচ্ছে গ্যামেট উৎপাদন। গ্যামেট উৎপাদন। গ্যামেট উৎপাদনের সময় কি হয়, যে জনন মাতৃকোষের মিয়োসিস বিভাজনের ফলে, জনন যে মাতৃকোষ, সেই জনন মাতৃকোষে সাধারণত মিয়োসিস বিভাজনের ফলে গ্যামেট উৎপাদিত হয়ে থাকে। জনন মাতৃকোষে মিয়োসিস কোষ বিভাজনের ফলে গ্যামেট উৎপন্ন হয়। তারপরে কি হলো, যৌনুক্রম। আর একটা তাৎপর্য হচ্ছে 5 নম্বর হচ্ছে যৌনুক্রম। যৌনুক্রমটা কি, যৌনুক্রমটা হচ্ছে মিয়োসিস বিভাজনের ফলে উৎপন্ন, অর্থাৎ মিয়োসিস যখন বিভাজিত হলো, তখন মিয়োসিস বিভাজনের ফলে উৎপন্ন গ্যামেট বা স্পোর। গ্যামেট বা স্পোর বিশেষ করে জীবের জীবনচক্রে এক জনু থেকে পরবর্তী জনুর মধ্যে বংশধারা বৈশিষ্ট্যকে অক্ষুণ্ণভাবে বহন করে নিয়ে যায়। একে বলা হয়ে থাকে যৌনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন বলা হয়। তাহলে মিয়োসিসের মাধ্যমে সেটা সম্পন্ন হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে কোষ বিভাজনের 3টেই দেখলাম, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিয়োসিস, এবং সেটা চিত্রের মাধ্যমে দেখলাম। তোমাদের মাধ্যমিকে বেশিরভাগই কোশ্চেনটা এখান থেকে আসে, ডায়োড কি বা ডায়োড কি, বাইভ্যালেন্ট কি, প্লাজমা কি, ক্রসিং ওভার কিভাবে সম্পন্ন হয়ে থাকে, সমস্ত ক্রোমোজোম বলতে কি বোঝো, সিস্টার ক্রোমাটিড কি, নন সিস্টার ক্রোমাটিড কি, এরকম ছোট ছোট শর্ট কোশ্চেন হিসাবে দেয়। অথবা বলতে পারে যে মিয়োসিস কোষ বিভাজন একটা চিত্রের মাধ্যমে সম্পন্ন করো। আমি যে চিত্রটা দেখালাম সেই চিত্রটা আঁকলেও হবে। ঠিক আছে, ঠিক আছে, এত সময় সঙ্গে থাকার জন্য সবাইকে থ্যাংক ইউ। আর